মাথার নেতা হাবিবুর রহমান হাবিবকে কৃষক দলের সভাপতি উপহার দিচ্ছেন জননেতা হাবিবুর রহমান হাবিবকে ধানের শীষ। কৃষকের পরিশ্রমে গাও ঘামানো মাঠে ফসল ফলায় যে কৃষক, সেই কৃষকের ঈশ্বরদী থানার সভাপতি জননেতা হাবিবুর রহমান হাবিবকে ধানের শীষ তুলে দিচ্ছে। এই ধানের শীষ নিয়ে আগামী দিনের ঈশ্বরদী আটঘরিয়া গণমানুষের নেতা হাবিবুর রহমান হাবিব কৃষক দলের উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মাইনুল সর্দার, আলহাজ মাইনুল সর্দার পিয়াস, কৃষকের পিয়াস তুলে দিচ্ছে। কৃষক দলের সভাপতি সাপুর ইউনিয়নের যে পিপের ওপর শরীরপুর রাষ্ট্রপদক পেয়েছে, সেই কৃষকেরই আর একটা কৃষক আমাদের শরীরপুর কৃষক দলের সব মহিলা দলের সভানেত্রী সমস্যা কি আছে? মহিলা দল দিলে সমস্যা কি আছে? কি সমস্যা আছে? কিসের সমস্যা? মহিলা দল দেবে না, সমস্যা কি আছে? উনি উপজেলা মহিলা দলের সভাপতি, সমস্যা কি আছে? পিয়াস তুলে দিচ্ছে। আমরা করতালির মধ্য দিয়ে আমাদের কৃষক নেতৃত্বে আমরা অভিনন্দন জানাই। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কৃষকের মুখে হাসি ফোটা নয় আমাদের নেতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন ছিল। সেই স্বপ্ন আগামী দিনে তারেক রহমান, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনতা ঈশ্বরদী আটঘরিয়ার নেতা জননেতা হাবিবুর রহমান হাবিব ভাই সেটা বাঁচাবে। ঈশ্বরদীর বড় কৃষক দলের সংগ্রামী সভাপতি আলম তুলে দিচ্ছে, কৃষক দলের আলম তুলে দিচ্ছেন বাঁধাকপি, বড় সভাপতি বাঁধাকপি তুলে দিচ্ছে। শরীরপুরের সদস্য সচিব ফুলকপি তুলে দিচ্ছেন জননেতা হাবিবুর রহমান হাবিবকে। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কৃষকের মুখে হাঁটি ফুটানোই ছিল শহীদ জিয়া রহমানের মূল লক্ষ্য। আজকে তুলে দিচ্ছে টমেটো। শরীফপুর ইউনিয়নের কৃষক দলের সদস্য সচিব ফুলকপি উপহার তুলে দিচ্ছেন জননেতা হাবিবুর রহমান হাবিব ভাইকে। তাই আমরা মনে করি এই সাপুর ইউনিয়ন একটা কৃষি প্রধান এলাকা। এই এলাকার মাটি কৃষক শ্রমিকের দিন মজুরের সংগ্রামের দিন সংগ্রাম করে এরা ফসল গায়ের ঘাম মাথায় ফেলে ফসল ফলায়। সেই ফসল ফলে তাদের জীবিকা নির্ভর করবে। এবার আমাদের মাঝে বক্তব্য দেবেন মুন্না ভাই, শুরু করেন প্লিজ। আপনারা সবাই একটু বসবেন। ভাই সবাইকে বসতে বলেন প্লিজ। সবাইকে অনুরোধ করছি একটু বসতে বলেন। দেখি আপনি আমার সাথে সবাইকে একটু বসার জন্য অনুরোধ করছি। সম্মানিত আজকের এই আলোচনার সবার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমি পরিচয় করে দিচ্ছি। আসলে আমাদের মাঝে উপস্থিত স্বেচ্ছাসেবক দলের ঈশ্বরদী উপজেলা শাখার সম্মানিত সভাপতি শরীফ ভাইকে। এই পর্যায়ে আমাদের মাঝে সদ্য কারামুক্ত সাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি নুরুল ইসলাম ভাইকে
আজকের প্রধান অতিথি জননেতা জনাব হাবিবুর রহমান হাবিব ভাইকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সদ্য কারামুক্ত নুরুল ইসলাম ভাই, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সদ্য কারামুক্ত নুরুল ইসলাম ভাই। দাদা ভাই বরণ করে নিচ্ছেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফ ভাই ও আজকের প্রধান অতিথি হাবিবুর রহমান হাবিব ভাই নুরুল ইসলাম ভাইকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে। সদ্য কারামুক্ত নুরুল ভাইকে বরণ করে নিচ্ছে হাবিবুর রহমান হাবিব ভাই। মুন্না ভাই, এই মুন্না ভাই অরিজিনাল প্রোগ্রাম করেন। সম্মানিত সুধী, আজকের এই কৃষক সমাবেশের প্রধান নেতা সাবেক ছাত্রনেতা কৃষক নেতা তারেক রহমান লিখিত বক্তব্য পড়ে শোনাবেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পাবনা জেলা কৃষক দলের নেতা আহসান হক মুন্না ভাইকে তার বক্তব্য পাঠ করে পড়ার জন্য অনুরোধ করছি। সবাই প্লিজ আপনারা একটু আমাদের মঞ্চের কাছে না ভিড় করে একটু বসলে ভালো হয়, শৃঙ্খলাটা ভালো হয়। এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান অত্যন্ত গুরুত্ব সহকারে এটা মনোযোগ দিয়ে এটাকে লিখেছেন এবং তার অত্যন্ত মেধা দিয়ে লিখেছেন। আপনারা এটা যদি শোনেন, আপনাদের জন্য কি কি করেছেন সে শুধু লন্ডন থেকে এই বিষয়টাকে সে পড়ে শোনাবেন। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে একটু শোনেন, কিন্তু এই জন্য আপনারা কেউ চেঁচামেচি বা কোনো হইল্লা করবেন না, আপনি পড়াটা করতে শুনবেন প্লিজ, এটাকে আপনাদের কাছে অনুরোধ করছি। এবং ব্যানারের কাছে আপনারা একটু ব্যানারটা একটু ফাঁকা করে দেন প্লিজ। এত ছবি উঠা লাগে। একটু ব্যানারটা ছাড়তে হবে প্লিজ। প্রোগ্রামের আমরা মূল পর্বে এসে গেছি, আপনার ব্যানারটা একটু ছেড়ে দেন। এই বাবু তোমরা সবাই একটু ব্যানার থেকে ছেড়ে দাও ভাই, ওই কিনার থেকে ব্যানারটা ছেড়ে দেন প্লিজ ভাই। ব্যানারটা বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল 3 মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশের আজকে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা শাহপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি মক্কেল মৃধা, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক, 90 গণ অভ্যুত্থানের মহানায়ক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই হাবিবুর রহমান হাবিব ভাই, উপস্থিত জাতীয়তাবাদী দল পাবনা জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাচ্চু, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সহ মহিলা বিষয়ক সম্পাদিকা ফারজানা আক্তার লুবনা, কৃষক দল সহ অত্র উপজেলার কৃষক দলের সম্মানিত সভাপতি পাঞ্জুর রহমান সর্দার, সদস্য সচিব ময়নুল সর্দার সহ অত্র ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ আমার কৃষক ভাইরা সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন ভাই? কৃষক ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আমি একটি বক্তব্য আপনাদের মাঝে পাঠ করে শোনাবো। আমার এই বক্তব্যটি আমার নিজস্ব বক্তব্য না, এই বক্তব্যটি আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের উদ্দেশ্যে একটি বক্তব্য লিখে পাঠিয়েছেন। এই বক্তব্যটি আমি আপনাদের মাঝে পড়ে শোনাবো। এরপরে কৃষকদের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আছে, কৃষকরা প্রশ্ন করবে, এই প্রশ্নের উত্তর দিবে আমাদের প্রধান অতিথি ঈশ্বরদী আটঘরিয়া গণমানুষের নেতা হাবিবুর রহমান হাবিব ভাই। এই প্রশ্ন এবং উত্তর পর্বে উনি অংশগ্রহণ করে আপনাদের যে সমস্যা আছে কৃষি সেক্টরে, কৃষি বিষয়ে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর উত্তর দিবেন হাবিব ভাই। হাবিব ভাই যে উত্তরগুলো আপনাদের সরাসরি দিতে পারবেন আলহামদুলিল্লাহ, আর যেটা উনি দিতে পারবেন না সেটা
আমাদের মাধ্যম দিয়ে আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নিকট পৌঁছে দিবেন। তো আমি সেই লিখিত বক্তব্যটি আপনাদের মাঝে পড়ে শোনাচ্ছি। তার আগে একটি কথা বলতে চাই, আমার নেতা কৃষিবিদ হাসান জাফর তুহিন ভাই আমাদের আগামী রাষ্ট্রনায়ককে বলেছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মানুষের ভিতরে জনপ্রিয়তা অর্জন করার মূল লক্ষ্যই ছিল কৃষি সেক্টরে তার অবদান। এই অবদানকে ধরে রাখতে গেলে আপনাকে আগামী দিনে বাংলাদেশের কৃষকের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব ভূমিকা পালন করতে হবে। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের একান্ত আস্থাভাজন আমার নেতা কৃষিবিদ হাসান জাফর তুহিন ভাইকে এই কৃষক সমাবেশটা তখন উপহার দিয়েছিলেন। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বাংলাদেশের 4640টি ইউনিয়নে আমার নেতা কৃষিবিদ হাসান জাফর তুহিন ভাইয়ের নির্দেশে এবং শহীদুল ইসলাম বাউল ভাইয়ের তত্ত্বাবধানে কাজ করে যাচ্ছি। প্রিয় ভাইরা, প্রিয় কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে 3 মাস ব্যাপী সারা দেশে ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত কৃষক সমাবেশে উপস্থিত অত্র ইউনিয়নের ভাইদের প্রতি জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাইরা, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহা সংকটে নিবেদিত হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই উর্বরা বাংলাদেশের শুরুতেই আওয়ামী দুঃশাসনের কবলে পড়ে দুর্ভিক্ষে নিপতিত হয়। 1975 সালের পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনের দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষিক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করার ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের সবুজ বিপ্লবের শুরু হয় এবং খাদ্য স্বয়ংসম্পন্নতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি শুরু করে। এবার আপনারা সবাই জানেন জিয়াউর রহমানের কৃষিক্ষেত্রে অবদান। সেই জিয়াউর রহমানের কৃষিক্ষেত্রে অবদানটুকু আপনাদের মাঝে পড়ে শোনাচ্ছি। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহাসংকটে নিবেদিত হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি। শস্য শ্যামলা আমাদের এই উর্বর বাংলাদেশের শুরুতে এক দুর্ভিক্ষের কবলে নিপতিত হয়। 1975 সালে মর্মান্তিক পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশে মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষিক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের সবুজ বিপ্লব শুরু হয় এবং খাদ্যে স্বয়ংসম্পন্নতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি শুরু করেন। বিশেষ কৃষি ঋণ কর্মসূচি, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক যেন কৃষি উৎপাদনে অবদান রাখতে পারে, সেজন্য 1977 সালে ফেব্রুয়ারি মাসে কোনো জামানত ছাড়াই 100 কোটি টাকার একটি বিশেষ কৃষি ঋণ কর্ম প্রণয়ন করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জাতীয় বীজ অধ্যাদেশ, ভালো বীজ মানে ভালো ফসল। তাই 1977 সালে জুলাই মাসে জিয়াউর রহমান বীজ অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে মানসম্মত বীজ কৃষকের হাতে পৌঁছানোর ব্যবস্থা করেন। ফলে কৃষকের বীজ কিনে প্রতারিত হওয়ার কোনো রক্ষা পায়। কৃষিতে ব্যক্তি খাতে বীজ শিল্পের উন্নয়নের বিকাশে মাইলফলক হিসাবে কাজ করে। কৃষি সংস্কার কর্মসূচি, কৃষির উন্নয়ন ও আধুনিকায়নের জন্য কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির সাথে কৃষকের সম্পৃক্ত
করার কোনো বিকল্প নেই। তাই আধুনিক পাওয়ার টিলার, ট্রাক্টর, সেচ যন্ত্র ও হারভেস্টারের স্বল্প মূল্য কৃষকের মাঝে বিতরণের ব্যবস্থা করেন। ফলশ্রুতিতে মাত্র কয়েক মাসের মধ্যে ধান উৎপাদন ও 11 মিলিয়ন টন থেকে 13.66 মিলিয়ন টন বৃদ্ধি পায়। কৃষিতে যখন আমাদের জিয়াউর রহমানের সাফল্যতা আমরা ধারাবাহিকভাবে ধরে রাখতে শিখেছিলাম, ঠিক তখনই এদেশের কিছু উচ্ছৃঙ্খল এবং বৈদেশিক চক্রান্তের মধ্যে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যাযজ্ঞের মধ্যে দিয়ে কৃষকরা আবার কৃষকের যে অবদান থেকে তারা পিছিয়ে পড়ে। কিন্তু মানুষের অকৃত্রিম ভালোবাসার ফলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার ক্ষমতায় আসে ভোটের মধ্য দিয়ে। সে ক্ষমতা আসার পরে কৃষকের জন্য ধারাবাহিকভাবে কাজ করতে থাকে। এবার আমরা জেনে নেই কৃষিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান। উত্তরাঞ্চলের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত, নিমিত্ত বরন্দ অঞ্চলের শস্য ভাণ্ডারের রূপান্তরের লক্ষ্যে 1992 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বরন্দ বহির্মুখী উন্নয়ন কর্তৃপক্ষ তথা BMDA প্রতিষ্ঠা করেন। আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন ব্যয় হ্রাস ও কৃষি শ্রমিকের ঘাটতি পূরণের কৃষি যান্ত্রিকরণ প্রকল্প চালু করেন। আধুনিক বায়োমেট্রিক টেকনোলজি গবেষণা স্থাপন করেন, যার ফলে নতুন নতুন জাত উদ্বোধন করে কৃষিতে নবদিগন্তের সূচনা করেন। নন ইউরিয়া সার যেমন TSP, MPOP, DSP, DAP সারের প্রথম ভর্তুকি চালু করেন। কৃষি গবেষণা ও সম্প্রসারণ বিভাগের বেশ কিছু পদ উন্নয়নের খাত থেকে রাজস্ব খাতে স্থায়ী করে ব্যবস্থা করেন, ফলে কৃষিক্ষেত্রে বিপ্লব পরিবর্তন হয়। মানে আপনারা এখন মাঠে যে ব্লক সুপার দেখতে পান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, এটা কিন্তু খালেদা জিয়ার সময়ে এদের চাকরিটা স্থায়ীকরণ করা হয়। 5,000 টাকার কৃষি ঋণ ও 20 বিঘা জমির পরিমাণ খাজনা মকুব করা হয়। 25 বিঘা, 5,000 টাকা কৃষি ঋণ ও 25 বিঘার খাজনা মকুব করা হয়। মংলা প্রবণ এলাকায় কর্মসংস্থানের লক্ষ্যে একটি 50 কোটি টাকার তহবিল এবং চর অঞ্চলের জনগোষ্ঠীকে উন্নয়নে 500 কোটি টাকার চর জীবিকায়ন প্রকল্প গ্রহণ করেন। 2004 সালে সংগঠিত প্রণয়ন করে বন্যা ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে 204 কোটি টাকার কৃষি পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করেন। উল্লেখ্য যে 2005-06 এবং 06-07 অর্থ বছরে কৃষি ভর্তুকি ও পুনর্বাসন বাবদ বরাদ্দ দেওয়া হয় 1100 কোটি টাকা। 2001 সালে ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলে তার এই একান্ত আগ্রহে মশলা জাতীয় ফসল এবং ফলমূলের উৎপাদন বাড়ানোর জন্য 4% সুদে প্রদান করা হয়, ঋণের প্রদান করা হয় 4% সুদে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার দ্বারা কৃষক যে নির্যাতিত হয়েছে, দেশের অর্থনৈতিক যে ক্ষতি সাধন হয়েছে, তার ধারাবাহিকতায় কিছু এখানে তুলে ধরা হয়েছে। রপ্তানিযোগ্য কাঁচা পণ্য মান যাচাই করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকেজিং হাউস প্রকল্পের 6 তলা ভবন নির্মাণ করে আওয়ামী লীগ ঠিকাদার 158 কোটি টাকা দুর্নীতি করে। খামার যন্ত্রীকরণ প্রকল্প, এই প্রকল্পের কারিগরি কমিটি পরামর্শ উপেক্ষা করে উচ্চ দরে দরপত্র যাচাই বাছাই না করেই কম অশোচনীয় কৃষির
যন্ত্রপাতি কেনা, নাম সর্বস্বে সরবরাহকারী প্রতিষ্ঠানের নিকট থেকে নিম্নমানের যন্ত্র সংগ্রহ করে কৃষকদের থেকে অতিরিক্ত অর্থ আদায় করে এই প্রকল্পে শত শত কোটি টাকা লুটপাট করা হয়েছে। এই প্রকল্পের মিল্ক স্ট্রিম সেপারেশন মেশিনের ক্রয়ের নামে নিম্নমানের অকেজ মেশিন সরবরাহ করে সরকারের কোটি কোটি টাকা আর্থিকভাবে লুটপাট করা হয়েছে। বর্তমান অর্থ বছরে কৃষি বিষয়ক 5টি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ হয়েছে 4,732 কোটি টাকা। বরাদ্দের 5.9% এটা খুব অপ্রতুল্য। অথচ 2011-12 সালে উক্ত খাতে বরাদ্দ ছিল 10.65%। এভাবে আওয়ামী লীগের দুঃশাসন আমলে তারা কৃষি খাতে লুটপাট করেছে। আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে কৃষকের জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমানের লিখিত বক্তব্য কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে যে উদ্যোগ গ্রহণ করেছেন সেটা এখন পড়ে শোনাচ্ছি। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপন উদ্যোগ গ্রহণ করা হবে। কৃষকের জন্য শস্য বীমা চালু করা হবে। সেচ ব্যবস্থার সংকট নিরসনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক খাল খনন কর্মসূচি পুনর্বর্তন করা হবে এবং সেচের পানি অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে ব্যারিড পাইপ লাইন পদ্ধতি সম্পন্ন করে উদ্যোগ বিশেষভাবে নির্বাচন করা হবে। কৃষকের স্বার্থ উন্নয়ন সহ যাবতীয় অর্থনীতি বিকাশের জন্য কৃষিভিত্তিক শিল্প কলকারখানা ব্যাপকভাবে গড়ে তোলার উদ্যোগ বিশেষভাবে বিবেচিত করা হবে। সমবায় ভিত্তিতে চাষ পদ্ধতি চালু ও উদ্যোগে গ্রহণ করা হবে। বিনা স্বল্প সুদে কৃষি ঋণ কৃষকের মাঝে সঠিকভাবে বিতরণে নিশ্চিত উদ্যোগ গ্রহণ করা হবে। সরকারিভাবে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সহ যাবতীয় মৌসুমী সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ কোল্ড স্টোরেজ নির্মাণের জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। শহীদ জিয়ার পারিবারিক কৃষিচর্যা কর্মসূচি কার্যকরভাবে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে, অর্থাৎ স্ব আঙ্গিনায় কৃষি চাষের উদ্বুদ্ধ করতে হবে। বিশেষ করে মহিলাদেরকে এই কাজে উৎসাহিত করা হবে। কৃষকের মাঝে স্বল্প মূল্য গুণগত মানসম্মত বীজ বিতরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাত কেন্দ্রের নির্মাণ, স্থায়ীভাবে বীজ সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় বীজ উৎপাদন বিতরণ ও বিপণনের কর্তৃপক্ষ গঠন করে কৃষি বীজ ব্যাংক তৈরি করার উদ্যোগে বিশেষভাবে গ্রহণ করা হবে। প্রিয় কৃষক ভাইরা আমার, এ পর্যায়ে আপনাদের কৃষি নিয়ে কোনো প্রশ্ন থাকলে শুধুমাত্র আপনি আপনার নাম এবং আপনার প্রশ্ন এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে কৃষক সমাবেশ নিয়ে আপনাদের মাঝে বক্তব্য দিবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, পাবনা জেলা বিএনপি বারবার নির্বাচিত সুযোগ্য আহ্বায়ক, ঈশ্বরদী আটবিরা গণমানুষের নেতা, 90 গণ আন্দোলনের মহানায়ক হাবিবুর রহমান হাবিব ভাই আপনাদের মাঝে বক্তব্য রাখছেন এবং এর মধ্যে প্রশ্নপত্র করবেন, ভাই উত্তর দিবে। স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নির্যাতিত সংগঠন বাংলাদেশ জাতীয় কৃষক দল
শাহপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শাহপুর ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব মক্কেল মির্জা, উপস্থিত আছেন কৃষক দলের একজন পাবনা জেলার নেতৃবৃন্দ বন্যা বাচ্চু ভগেট রুবনা সহ অনেক নেতৃবৃন্দ, কৃষক দলের উপজেলা সভাপতি সাধারণ সম্পাদক, বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন। আসলে অনুষ্ঠানটা জায়গা হওয়ার কথা সে মতোই হচ্ছে, একটু ব্যতিক্রম হয়ে রাত হয়েছে তো প্রধান অতিথি যিনি থাকেন ওনারা সবসময় সামনাসামনি আসার দরকার পড়ে না। একটা সিস্টেমের মাধ্যমে কৃষকরা প্রশ্ন করেন, আমরা আসার থেকে উত্তর দিই। 8 দিন আগে করেছি, এখানে আসার যেখানে সুযোগ হয়েছে সেখানে আপনাদের সামনে এসেছে। আজকে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো কৃষকদের সমস্যার সমাধান করবে কি কি কাজ করতে হবে, তারই আলোকে সারা বাংলাদেশের সমস্ত ইউনিয়নগুলিতে বাংলাদেশ জাতীয় কৃষক দল এরকম একটা সমাবেশের আয়োজন করেছে। কৃষক দলের সুযোগ্য সভাপতি আমাদের পাবনার কৃষি সন্তান হাসান জাবির তহিন কৃষক দলের দায়িত্ব নেওয়ার পর একটা ব্যাপক পরিবর্তন হয়েছে কৃষক দলের মধ্যে। কৃষক দল একেবারে একটা আধুনিক কৃষি নির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলার মতো সেই উপযোগী নেতৃত্ব কৃষক দলে গড়ে উঠেছে। পাশাপাশি কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদ বাবুল, সেও সাবেক ছাত্র নেতা, দুজনই সাবেক ছাত্র নেতা। এখন প্রশ্ন আসতে পারে, কৃষক দল ছাত্র নেতার এখানে কেন? তো এখানকার প্রথম বাক্যটা প্রথম জনের জন্য এই বাংলাদেশ জাতীয় কৃষক দল গঠন হওয়ার পর এই প্রথম একজন কৃষিবিদ জাতীয় কৃষক দলের সভাপতি হচ্ছেন, যেটা আমাদের অত্যন্ত গর্বের বিষয় এবং অত্যন্ত সম্মানের বিষয়। এবং সাধারণ সম্পাদক ছাত্ররা হলেও অত্যন্ত জনগণের কাছাকাছি থাকার একজন নেতা ছাত্ররাজনীতি করেছেন। তাদের নেতৃত্বে কৃষক দল সারা বাংলাদেশে এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের চেয়েও অনেক ক্ষেত্রে অনেক দূরে এগিয়ে গিয়েছে তারা। তারই আলোকে আজকের অনুষ্ঠান দেখেছেন আমাদের আগামী দিন ন্যাশনাল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার লিখিত বক্তব্য দিয়েছেন যে কৃষকদের জন্য অতীতে কি করেছেন, ভবিষ্যতে কি করতে চান। পাশাপাশি বিগত যে সরকার ছিল তারা কৃষকদের অধিকারকে কিভাবে লুণ্ঠন করেছে, বিভিন্নভাবে সরকারের পক্ষ থেকে যে প্রণোদনা দেওয়া হতো সেগুলো তারা কিভাবে লুট করেছে। আমি অনেক সময় আপনারা দেখেছেন মিডিয়াতে বলি যে কৃষকদের কাছে পৌঁছানোর মতো প্রথম কাজ যদি আমরা করতে চাই সেটি হলো সারের দাম কমাতে হবে। এই যে শাক সবজি তরি তরকারি যা ধান যা আবাদ করেন এখন সবকিছুই পানি দিয়ে সেচ দিয়ে উৎপাদন করতে হয়। তাহলে কৃষক যেন স্বল্প মূল্যে পানির সেচ দিতে পারেন, সেজন্য তাদের ন্যায্য মূল্য ডিজেল, যেখানে বিদ্যুতের ব্যবস্থা আছে সেখানে বিদ্যুতের কৃষকদের জন্য বা ওই উৎপাদনের জন্য কৃষকদের বিশেষ সার দিতে হবে। আজকে দেখেন আমি এখানে এসেছি, আমার সামনে কতগুলো জিনিস, এই জিনিসগুলো সব আমাকে দেওয়া হয়েছে। এখন যাওয়ার সময় গাড়ি থেকে সব নিয়ে যাবো। যদি আগের দিনের মতো হতো আমি খুবই গদগদ ভাবে এটা আমি নিয়ে যেতাম। আজকে আমি যখন এখান থেকে এগুলো নিয়ে যাব তখন আনন্দের সাথে নিতে পারছি না, অশ্রু বিসর্জন দিয়ে আমাকে এখান থেকে নিয়ে যেতে হবে, কারণ এগুলির কোনো মূল্য নেই। একদম পানির দাম, পানিরও তো দাম আছে,
আজকে এই ফসলগুলির কোনো দাম নাই, কৃষক যখন বিক্রি করতেছে একদম পানির দাম বিক্রি করছে, পানির চেয়ে সস্তা। এখন একটা ফুলকপি বাঁধাকপি বিক্রি হয়েছে কত, 4-5 টাকা, মূলার দামও এত কম, শিম 5 টাকা 6 টাকা কেজি, মরিচ 50 টাকা, এই আরো বেগুন চামড়া 2-3 টাকা। এই যে কৃষকের যে কৃষি আলু যেটা আমরা আমি এখন বসে একটা কৃষক খেলাম আর একটা খেলাম, টাটকা টমেটো খেলাম, টমেটোর দাম না। অথচ ঢাকা শহরে এই জিনিসগুলি এখনো অনেক দামে বিক্রি হচ্ছে, কিন্তু এই দামটা যারা মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদন করেন তারা পাচ্ছে না। আমি আস্তে আস্তে শুনলাম একজন বলতেছিলেন ফুলকপি নেওয়ার লোক নেই। আমি আগে একবার দৃশ্য দেখেছিলাম, আমি ওই আমার এলাকার দেওয়ালের ভিতরে যাচ্ছিলাম, ফুলকপি থেকে মাঠে রয়ে গেছে। জিজ্ঞাসা করলাম কেন? তোদের কাটতে যে টাকা লাগে, পরিবহন পয়সা লাগে, তাতে আমার পয়সা আসে, চার্জ দিয়ে। এই কৃষকের কথা কে বলবে? এই কৃষকের কথা বলার জন্য জন্ম হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বেগম খালেদা এবং তারেক রহমানের। আজকে তারা চিন্তা করে। আমার ভাই বললাম কথা বলতে একটা কথা ছেড়ে গিয়েছে, সেটি হলো এই 1991 সালে যখন নির্বাচন হয়, বিএনপি নির্বাচনী ইশতেহারে কিন্তু কৃষকদের 5,000 টাকা কৃষি সুদ মাফ করার কথাও ছিল না, 10,000 টাকা কৃষি শুধু মাফ করার কথা ছিল। ম্যাডাম খালেদা জিয়া ক্ষমতা এসে কৃষকদেরকে ঋণমুক্ত করার জন্য 5,000 টাকা কৃষি সুদ মাফ করে দিয়েছে, আর 10,000 টাকা কৃষি সুদ মাফ করে দিয়েছে। সাইফুর রহমান অর্থমন্ত্রী, সাইফুর রহমান তখন ম্যাডাম কোথায় আসেন আপনি, আমি দেশ চালাবো কি করে, সব যদি মাফ করে দেন আমি কি করবো? তো ম্যাডাম খালেদা উত্তর দিয়েছিলেন, মানে অর্থমন্ত্রী, কৃষক বাঁচলেই আপনি বাঁচবেন, কৃষক বাঁচলে আপনি বাঁচবেন, তাই কৃষকের এই কৃষি ঋণ শস্য মাফ করে দেওয়া, এদের ধ্বংস হতে চলে গিয়েছে। এই হলো বিএনপির চিন্তাভাবনা। আগামী দিনেও এই যে টমেটো, এটা কিন্তু সংরক্ষণ করার এখন ব্যবস্থা হয়েছে, আস্তে আস্তে হচ্ছে, অবশ্য টমেটো সারা বছরই হচ্ছে। কিন্তু এই যে বেগুন কয় টাকা কেজি, এখানে 5 টাকা কেজি, 5 টাকা। এই একটা বেগুন ঢাকাতে কিনছি আমরা কত, রোজার ভিতরে 100 টাকা, 400 টাকা, 100-150 টাকা কেজি হয়। কৃষককে তো পায়, কৃষক তো পায় না। এই যে পেঁয়াজ এখন কয় টাকা, পেঁয়াজ কয় টাকা, 40-45। আমার কৃষকের যখন বীজ কিনেছে, এই কৃষক কিন্তু এই পেঁয়াজ বিক্রিতে লাভ হচ্ছে। আমাদের সরকার, তারেক রহমানের সরকার, দেশনেত্রী বেগম খালেদা সরকার আসলে অবশ্যই আমরা ওগুলো বিবেচনার ভিতরে রাখবো। আপনারা দেখেছেন বিগত স্বৈরাচারী সরকারের আমলে পেঁয়াজের দাম 360 টাকা কেজি হয়েছিল। আমি গিয়েছিলাম আপনার ভাঙড়া একটা উপজেলা সম্মেলন, তো পেঁয়াজের এত দাম, আমাকে 4টা পেঁয়াজ দিয়েছিলাম, 4টা পেঁয়াজ ধরে 250 গ্রাম তারও কম। আমি 4টা পেঁয়াজ ঢাকায় নিয়ে গিয়েছিলাম। ওই দিনই আমার ঢাকাতে টক শো ছিল। আমি গিয়ে বললাম, হাই রে বাংলাদেশ, মানুষ উপহার দেয় কত কত ভালো কিছু জিনিস, আমাকে আজকে উপহার দিচ্ছে পেঁয়াজ। আজকে পেঁয়াজই উপহার দেওয়ার মতো জিনিস, তার কেজি 350 টাকা। এই যে মানুষকে, কৃষককে তা পেয়েছিল কোনদিন 30-40-50 টাকাও তো ঠিক মতো পায় না। সেই পেঁয়াজ আমাদের 60 কিনে খেতে হয়। আমার স্ত্রী বাজারে গিয়ে 250 গ্রাম পেঁয়াজ কিনে আসছে। পেঁয়াজের কেজি আগে 60 টাকা 70 টাকা, তখন হয় 60 টাকা, তখন ওই টাকায় দিয়ে তারপর 250 গ্রামে হয়। আমি নিজে একদিন ব্যক্তিগত বাজার থেকে মাত্র একটা পেঁয়াজ কিনে আসছি। একটা পেঁয়াজের ওজন ছিল প্রায়, মিশরি পেঁয়াজ, তার দাম প্রায় 100 টাকা। এই হলো অবস্থা। আমার কৃষক যদি পায়, আমার সবচেয়ে আনন্দ লাগে কখন জানেন? যখন আমি ধানের যখন পাড় দিয়ে হেঁটে যাই, খুব সুন্দর ধান দেখি, যখন কৃষকের এই সবজি ফসলের পাশ দিয়ে হেঁটে যায়, এই বড় বড় ফুলকপি, বেগুন, টমেটো, লাউ,
এই সমস্ত বিভিন্ন ফসল যখন আমি দেখি, তখন হেরে যায়। এইগুলি যখন আমি দেখি আমার খুব ভালো লাগে। যার জমিতে হোক ফসলটা ভালো হয়েছে, এটা আমার ভালো লাগে। আর আমার খারাপ লাগে তখনই যখন এইগুলির দাম কমে যায়। আমি বারবার বলি, আমার কৃষক দাম পায়। যখন পেঁয়াজটা ওঠে তখন আমার কৃষক যদি 100 টাকা কেজি পায়, আমার কোনো আপত্তি নাই। 150 টাকা কেজি পেলেও আপত্তি নেই। কিন্তু কৃষক পাবে 30 টাকা 40 টাকা, আমি কেন 30 টাকা কেজি কিনে খাবো? রসুনের একই অবস্থা। আজকে যদি এইগুলি আমরা কৃষক যখন বিক্রি করে, ফসল যখন ওঠে, তখন যদি প্রকৃত দাম পেতে, তাহলে আমার বাংলাদেশি মানুষের পেঁয়াজ, রসুন, আদা রকম পাহাড়ে চাষ যদি হয়, তারপর আমার ইম্পোর্ট করতে হবে না, হাজার হাজার কোটি টাকা আমাকে ডলার খরচ করে আনতে হবে। তাই আজকে এই কৃষক দলের ইউনিয়নের যে মত বিনিময় সভা বা আপনারা প্রশ্ন করবেন, আমি আপনাদের এখানে উপস্থিতির জন্য, ভালো উপস্থিতির জন্য ধন্যবাদ জানাচ্ছি। কৃষক দল পাবনা জেলা কৃষক দলকে ধন্যবাদ জানাচ্ছে, কৃষকদল উপজেলা এবং ইউনিয়নের কৃষক দলকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এসেছেন, অনেক নেতৃবৃন্দ এসেছেন, সবার নাম বললে অনেক সময় চলে যাবে। তাই আমি আমার আর বক্তব্য না বাড়িয়ে, আগামী দিনে দেশ মহাসংকটের মধ্যে পতিত হতে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। বিএনপির মধ্যে একটা দলকে নিয়ে যখন সমালোচনা করা সরকারের পক্ষ থেকে ম্যাডাম খালেদা জিয়ার অবদানকে যখন স্বীকার করে না, তার গ্রহণের অবদানকে যখন তারা মানতে চায় না, আমাদের গুম খুম হওয়া, ইলেকট্রিক শক খাওয়া, অত্যাচার নির্যাতিত হওয়া, হাত পা হারানোর ব্যথা বেদনা নষ্ট দেওয়া হয়, তখন সেই দেশে একটা অস্বাভাবিক সরকার আসতে পারে, অঘটন ঘটতে পারে। তবে আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, এই সরকার যতই আমাদের সাথে বিরূপ ভাব দেখাক না কেন, আমরা সরকারকে সফল করবো ইনশাল্লাহ। কারণ সরকার সফলের মধ্যে আগামী দিনে নির্ভর করছে। আমি আমার বক্তব্য বাড়াতে চাই না। আপনাদের যে কোনো প্রশ্ন, এই সমস্ত তারেক রহমানের বক্তব্য আপনারা শুনলেন, নেতারা বক্তব্য দিয়েছেন, এর বাইরে আপনাদের যদি কোনো জানার বিষয় থাকে, আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা গেলে কি কি কাজ করবে, কি কি সমস্যা আপনাদের আছে, সেই সমস্যা যদি আপনারা তুলে ধরলে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পারবো ততটুকু উত্তর দেওয়ার চেষ্টা করবো। না পারলে এরা নোট করে নিয়ে যাবেন। এই তো সুযোগ্য জেলা নেতৃবৃন্দ, সেন্ট্রাল নেতৃবৃন্দ নিয়ে যাবেন এবং তার প্রশ্ন জনাব তারেক রহমানের কাছ থেকে আবার উত্তর নিয়ে আবার মাঠে আসবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রশ্ন করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় নেতাকে। এবার প্রশ্ন উত্তর করব। কৃষকদের মধ্য থেকে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনার নাম বলে আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইজাজুল হোসেন। এই যে পেঁয়াজের দাম বিঘে প্রতি 1.5 লাখ 1 লাখ 80 খরচ হচ্ছে, পেঁয়াজের দাম আমরা তো পাচ্ছি না। পেঁয়াজ বেচা হচ্ছে 50,000 টাকা বিঘা। পেঁয়াজ উৎপন্ন করতে 1.5 লাখ থেকে 1,80,000 টাকা পর্যন্ত খরচ হচ্ছে। পেঁয়াজের নিয়ে আমরা কি বলবো, কি করবো? এটা ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। আমি আমার বক্তব্যের মধ্যেই আমি বলার চেষ্টা করেছি। এই বিষয়টি হয়তো আমরা যারা অর্থনীতির ছাত্র, তারা হয়তো বলবো সাপ্লাই এর উপর নির্ভর, যখন বেশি সাপ্লাই হয় দাম কমে যায়, যখন সাপ্লাই কম হয় দাম বৃদ্ধি পায়। এখন বর্তমান পেঁয়াজ উৎপাদন হচ্ছে, তার মানে পেঁয়াজের দাম এত কমে যাওয়ার কথা, এখানে নিশ্চয়ই সংকট আছে। এটা যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যায়, আগের থেকে আমাদের মাথার মধ্যে আমরা এগুলি রাখবো, যখন পেঁয়াজ উঠবে তখন কৃষক যেন প্রকৃত দাম পায়। যদি এই পেঁয়াজটা রাখা যায়, 14 মাসের পেঁয়াজটা রাখা যায়, তারপরেও এখন আমরা অবশ্য পেঁয়াজ ভারত থেকে ইম্পোর্ট করি না, ওরা আমাদেরকে এখন দেয় না, আমাদের দরকারও নেই। আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা গেলে আমরা মাথার মধ্যে রাখবো এই পেঁয়াজগুলি কিভাবে কৃষকদের ন্যায্য মূল্য পায়
এবং এই পেঁয়াজ উৎপাদনের সাথে যে সমস্ত উপকরণ লাগে সেগুলি যদি কৃষক কম দামে পায় তাহলে দাম কমলেও সেখানে কৃষক খুব বেশি একটা ক্ষতিগ্রস্ত হবে না। ধন্যবাদ। আপনি আপনার নাম বলে প্রশ্ন করুন। কবি বর্তমান 2 টাকা আর সিম 4 টাকা। এই বেশি কি হয়, কি পাওয়া যায়, কি হয়? পুরান দাম হয় না, কি হয়? আমার কৃষক তো মরে গেল, এই ব্যবস্থায়। আপনার ধন্যবাদ। এই কথাটা আমি আমার শুরু করেছিলাম। এখন আমাদের কখন দাম বাড়ে কখন দাম কমে আমরা কিন্তু কিছুটা আন্দাজ করি। আমরা সবাই যখন একটা ফসল উৎপাদন করি সবাই এক ফসল থেকে দৌড়ায়। অধিক মানুষ এই ধরনের একই জাতীয় ফসল উৎপাদন করার কারণে সাপ্লাইটা বেড়ে যায়, যে কারণে দামটা কমে যায়। এখন এখানে কৃষকদেরকে যদি আমি বলি ভর্তুকি দিতে হবে, সেটা এইভাবে না অন্যভাবে এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকেরা। সেই ব্যাপারটা কিভাবে সমাধান করা যায়, যেমন আমি বলতে চাই এটা মাঠ জরিপ করে এই মুহূর্তে কতগুলি কৃষক চাষ করেছিলেন তারা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা সরকার যেহেতু এই রাষ্ট্রের মালিক তাদের কাছে একটা আবেদন দেওয়া যেতে পারে আমি পেঁয়াজ উৎপাদন করে আমি এই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছি। আপনাদের বিষয়টা নিয়ে আমি আলাপ করবো, যেখানে যেখানে আলাপ করে সমাধান করা যায় ভবিষ্যতে সেটা। ধন্যবাদ। সম্মানিত কৃষক ভাই, আপনি আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি আব্দুল জলিল। আমার একটা প্রশ্ন, আপনাদের দল ক্ষমতায় গেলে সার কীটনাশকের দামটা কমাই দিবেন, আর কৃষি পণ্য আমাদের কম দামে বেশি সমস্যা নাই, কিন্তু সার কীটনাশকের দাম অধিক বৃদ্ধি, এই দামটাই কমাতে হবে, এইটাই আপনারা লক্ষ্য করে দেখবেন, এটাই আমার আহ্বান। ধন্যবাদ। আমি কিন্তু প্রশ্নের উত্তর প্রথমেই দিয়েছি। তারপরে বলি কৃষকের এই উৎপাদনের যে উপকরণগুলি সেগুলির দাম অবশ্যই বিএনপি রাষ্ট্রের ক্ষমতা আসলে বিশেষ বিবেচনা করে সার পানি এটা শুধু না, কীটনাশক বললে হবে না, ভেজাল কীটনাশক যদি আনতে না পারে সেই ব্যবস্থা আমরা করুন। আর পাশাপাশি আপনারা এই যে বিভিন্ন সবজি দেখছেন এই সবজিগুলি, এইগুলি কিন্তু সবগুলি আমাদের দেশে কিন্তু বীজ আমরা উৎপাদন করতে পারি না, সত্যি তো? সব বীজ উৎপাদন করতে পারি বিদেশ থেকে আমরা আনি। বিএনপি রাষ্ট্রের ক্ষমতা আসলে পেঁয়াজ থেকে শুরু করে টমেটো, আলু, বেগুন আরো যা যা আছে যে সমস্ত বীজগুলি আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। বিশেষ করে বড় কাজটা যেখানে হয় গাজরের বীজ এমন কৃত্রিম গাছের সৃষ্টি করে ডিলাররা, সাধারণ যাদের টাকা আছে তারা বীজগুলি কিনে নিয়ে আটকে রাখে, বেশি দামে গাজরের বীজগুলো বিক্রি করে। আমি আগে সমস্যা বলছিলাম, আমরা এই বিষয়গুলো নজর রাখবো, কৃষক যেন অল্প দামে তার বীজ পায় এবং তার উৎপাদনের উপকরণগুলো সেগুলো ন্যায্য মূল্য পায়। ইনশাআল্লাহ আমরা সেই ব্যবস্থা করবো। ধন্যবাদ। এবারে আজকের কৃষক মনোয়ার হোসেন। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আমাদের দাবি ঈশ্বরদীতে একটা কৃষি বিশ্ববিদ্যালয় করা যায় কিনা এটা নিয়ে আলোচনা করা হবে, এটা আমাদের দাবি। ধন্যবাদ। আসলে বিশ্ববিদ্যালয় এখন জেলায় জেলায় হচ্ছে, কৃষি বিশ্ববিদ্যালয় আগে ছিল একমাত্র মানসিক বিশ্ববিদ্যালয়, এখন আমাদের দানের থেকে বিভিন্ন জায়গা হচ্ছে। এখন সবজি ফসল বলেন অন্যান্য ফসলগুলো এখন কিন্তু আগের মতো মানে কৃষকরা ধান, গম, মটর, মসুর চাষ করলে এটাকে কৃষি ফসল আমরা এখন বলতে চাচ্ছি না। এর পাশাপাশি যেমন আপনার মশলা জাতীয় সেগুলো কৃষকের মধ্যে আসতে হবে এবং আমাদের এখানে
যেহেতু বিশ্বজিতে ব্যাপক লিচু উৎপাদন হয়, এগুলো আমরা কৃষকের কাতারে নিয়ে এসে সেখানে যেন তারা অল্প দামে বীজ কিনতে পারে এবং ন্যায্য এবং ভেজাল মুক্ত বীজ যেন কিনতে পারে, সেটা ব্যবস্থা করার পাশাপাশি আমি আগেও বলেছিলাম যখন লিচু মানে আমরা ঢাকাতে পাঠাই, বাসে করে পাঠাতে অনেক টাকা লাগে, সেখানে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করে আমরা লিচু পাঠানোর জন্য আমরা আগে থেকে দিয়েছিলাম। এটা আমার কৃষি ফসলের মধ্যেই আমরা এটাকে অন্তর্ভুক্ত করতে চাই। ধন্যবাদ। কৃষকের পক্ষ থেকে সর্বশেষ প্রশ্ন করবেন কৃষক অমর শরীফ হানিফ। আসসালামু আলাইকুম মাননীয় নেতা, আপনার কাছে আমার একটি প্রশ্ন। গত কিছুদিন পূর্বে সরকারিভাবে কৃষি অনুমোদনা যেগুলা দেওয়া হয়েছে সেগুলা আমরা 100% কৃষক দল আমরা আমাদের জেলা থেকে যেটা আসছিল কৃষক আমরা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার কথা হচ্ছে একটাই, এই যে পেঁয়াজ বীজ আসে, আপনার হচ্ছে মসুর আসে, গম আসে, এগুলা 100% যদি কৃষকদের দিতে হয় অবশ্যই কৃষক দলের আমি কলেজে বলতেছি কেন, কৃষক দলের প্রতিটা ইউনিয়ন ইউনিট ওয়ার্ড কমিটি যেগুলো হয়ে আছে তারাই বুঝতে পারবে আসলে প্রকৃত কৃষকটা কারা। এই জন্য অবশ্যই যদি কৃষক দলের আদলে যারা ইউনিয়ন ওয়ার্ড যারা আছে তাদের মাধ্যমে যদি সবসময় গঠন করা হয়, আমি মনে করি প্রকৃত কৃষক এরা সবসময় এই কৃষি অনুমোদনা গুলো পাবে এবং তারা উপকৃত হবে। এই বিষয়ে আপনি যদি কিছু বলতেন। সুন্দর প্রশ্ন। আমরা রাষ্ট্রীয় ক্ষমতা আসলে আমাদের কৃষক দল থাকবেই এবং কৃষক দলের নেতা কর্মীদের মাধ্যমে আমরা প্রকৃত কৃষকদের নির্ধারণ করব, যারা প্রকৃত কৃষক তারা চাষ করবে। পাশাপাশি ব্লক সুপারভাইজারগুলি আছে তারাও তো কাজ করে কিছু, তাদের কাছ থেকেও আগের থেকে আমরা জানতে চাইবো যে কোন কোন কৃষক এই ফসলগুলি উৎপাদন করে, তারা লিস্ট দিলে আমাদের লিস্টের সাথে একটা তাল মিলিয়ে প্রকৃত কৃষকের জন্য পাই এবং তাদের কাছে যেন যায় এবং প্রকৃত ভালো ডেলিভারি দেখা যায়। তো একটা আছে আখের কৃষক উৎপাদন করে, সেখানে তাদের অনুমোদনের ব্যাপার আছে। এইবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যে কিছু বীজ দিয়েছে সরকার বা পেঁয়াজ বা আরো কিছু, সেগুলি অনেকটা 10%-20% বেশি কিন্তু বজায় নেই, বীজ খারাপ। এটা আমার নলেজে আছে, কথা বলেছিলাম যে এই ধরনের বীজ না দেওয়া, যেটা দিলে কৃষক আমাদের অঙ্কিত হবে না, সেই ধরনের বীজ যাচাই বাছাই করে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা আসলে আমরা যাচাই বাছাই করে যে দেশ থেকে আনবো তার থেকে নেব। যদি সেটা বীজ যদি যারা যদি না গজায় তাহলে তাদের সাথে সেই আমাদের শর্ত থাকবে, ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে, কৃষকের কাছে এই বলে আজকে যারা প্রশ্ন করেছেন, সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, যারা অতিথি আছেন, সবকিছু মিলিয়ে আমি বলতে চাই যে আগামী দিন আমরা আগামী দিন রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি আসবে ইনশাআল্লাহ, যদি কিনা আপনারা সবাই আমাদের নেতা জনাব তারেক রহমানের যে নির্দেশনাবলী আছে সেগুলিতে আপনি মেনে চলেন। কৃষকেরা কোন আবাদ করে ঢাকাতে একটা কিনিকায় 10 টাকা পাওয়া যায় না, আচ্ছা এখানে একটা কলা বিক্রি হয় 2-3 টাকা, এই বেশি বিক্রি হয়, সবগুলো কৃষকের মধ্যে পড়ে। আমি মনে করি যে আপনারা কৃষকদের পাশে, আপনারা কৃষক, আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকবেন। কেউ যদি সুন্দরভাবে পরিচালিত না হয় তাহলে বিক্ষিপ্ত ভাবে কিছু করে তাতে খুব ভালো একটা রেজাল্ট আসে। নীতিবান একটা নীতিবান এই যে আরেকটা যে সুন্দর একটা ফাঁকি আছে, এই ফাঁকি এই যে সরকার যে সমস্ত ফসল মাড়াই করে যে মেশিনগুলো দেয়, ট্রাক্টর দেয় বিভিন্ন চাষ করার জন্য, ধান মাড়াই করার জন্য,
এখানে কিন্তু প্রকৃত কৃষক খুব কম পায়। প্রকৃত কৃষক কিন্তু আমি দেখি যাচাই বাছাই করে যে আবাদ করে কিন্তু কাজ করে সে কিন্তু পায় না। ওই দলের কোনো কোনো লোকের সম্পদ আমি দেখেছি, তারা অল্প টাকা সরকার প্রদান 30 লাখ টাকা একটা দাম হতো, 30 লাখ টাকা অর্ধেক দাম। তো এটা প্রকৃত কৃষক যেটা পায়, ওটা আমরা একটা সিস্টেম চালু করবো ইনশাআল্লাহ, যেটা আপনারা বলেন নেন। আমরা এই মেশিনগুলো দেবো, ধান মাড়াই করার মেশিন, জমি চাষ করার মেশিন আমরা দিয়ে, আমরা যদি পারি চেষ্টা করবো আমরা একটা না হলেও সবার ভিতরে ব্লক করে দিয়ে এই মেশিনটা এই এলাকার যারা চাষ করে তারা এই মেশিনটা ব্যবহার করবে অল্প মূল্যে। এই এলাকায় যারা ধান মাড়াই করবে, ফসল মাড়াই করবে, এই মেশিনের আওতায় যারা আছেন তারা অল্প পয়সায় করতে পারবে। এখন দেখা যায় ধান মাড়াই করতে গিয়ে অনেক টাকা চলে যায়, ধান কাটতে গিয়েও গম কাটতে গিয়েও অনেক টাকা চলে যায়। মানুষ কাটলে এখন মেশিনে একটু কম, একটু সাশ্রয় হচ্ছে। আমরা আরো যেন ওই এলাকার মানুষ ওই মেশিন দিয়ে ধান কাটবে সেজন্য এর চেয়ে কম দামে পায়, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করবো। অনেক কাজ হয়ে যাচ্ছে, আমার একটা টক শো আছে 71 টেলিভিশনে, সেখানে আমাকে অংশগ্রহণ করতে হবে। তা আমি আপনাদের সামনে আর বক্তব্য না বাড়িয়ে শুধু এই কথাটুকুই বলবো, আমরা যেখানেই যাই, যে অবস্থায় থাকি না কেন, একেবারে একটা বিয়ে যদি খেতে যাই তাও একটা রাজনীতি হয়ে গেছে। আমি আজকে গিয়েছিলাম শরীফপুরা বলে না বলে নিয়ে বিয়েতে গেছিলাম, ওখান থেকে ছুটে গেলাম আগ্রহী আমাদের এক নেতার বাচ্চা শুনতে। আমার পরিচয় যেখানে যাই আমি এমপি, আমি নেতা, আমরা যেখানে যাই সেখানেই আমরা দলের এই বাইরে যেতে পারি। তাই আপনারা যে যেখানে যাবেন, যেভাবে চলুন না কেন, দলের পক্ষে কথা বলতে হবে, জনগণের পক্ষে কথা বলতে হবে। জনগণ যেন কোনোভাবেই আমাদের দ্বারা কষ্ট না পায়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় কষ্ট পাচ্ছে, এই জায়গাতেও আমাদের উপর অনেক অত্যাচার করেছে বিগত সরকার। আমাদেরও লোকজন অনেকেই যারা আন্দোলন সংগ্রামে ছিলেন না, থাকলেও দু একজন